আমরা মনে করি যে আপনারা যদি দেখে থাকেন যে বিগত সময়ে বিএনপি যখনই সরকার গঠন করেছে এটা একটা জোট সরকার ছিল। আবার আপনারা দেখে থাকবেন জামায়াত কখনোই এর পূর্বে শক্তিশালীভাবে সংসদে কখনো প্রতিনিধিত্ব করতে পারেনি। সো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এককভাবে এখনও বাংলাদেশের রাজনীতিতে কেউই শক্তিশালী না। আপাত দৃষ্টিতে যা দেখা যায় আর মাঠের প্রকৃত বাস্তবতার মধ্যে পার্থক্য আছে। সো আমরা মনে করি যে আগামীতে আওয়ামী লীগ এবং আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি কিংবা জামায়াত কেউই এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না। এই জায়গায় এনসিপির শক্তিশালী প্রতিনিধিত্ব রাজপথে যেমন লাগবে সংসদেও প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে সাংগঠনিকভাবে শক্তিমত্তা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা মনে করি যে আগামীর বাংলাদেশের সংসদে তরুণরা যদি প্রতিনিধিত্ব না করে তাহলে গতানুগতিক যে কালচারগুলো এগুলোর পরিবর্তন সম্ভব নয়। এই জন্য সংসদে এই তরুণদের প্রতিনিধিত্ব আবশ্যক। এনসিপি আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে যারা ওই আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করবে, যারা জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য কাজ করবে, যারা খুনিদের বিচারের জন্য আজকে থেকে 2, 4, 5 বছর পরেও কাজ করবে, তাদের সাথে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আগামীতে যে কোনো সিচুয়েশনে আমরা কাজ করব। তবে আমরা শুধুমাত্র কখনো সংসদ কিংবা নির্বাচন কেন্দ্রিক আমাদের এই কাজ সীমাবদ্ধ থাকবে না। আসনের মধ্যে আমাদের চিন্তা সীমাবদ্ধ থাকবে না। আমাদের চিন্তা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবসময় কাজ করবে। সেই লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি এবং আমরা মনে করি যে সংস্কার এবং বিচারের কথা যে আমরা এতদিন বলে এসেছি, এটার ধারাবাহিকতা রক্ষার জন্য এনসিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এখন পর্যন্ত পালন করে আসছে, আগামীতেও করবে। এই জন্য জুলাই সনদের বাস্তবায়ন এবং আইনগত ভিত্তির প্রশ্নে সকলে এক পথে গেলেও এনসিপি সেই স্রোতে গা ভাসায়নি। এনসিপি জনগণের প্রশ্নে আপোষহীন থেকে ওই সনদের আইনগত ভিত্তির নিশ্চয়তা চেয়েছে এবং এনসিপি তাদের জায়গায় যতক্ষণ না এই নিশ্চয়তা পাবে ততক্ষণ ওই জুলাই সনদে এনসিপির কারো স্বাক্ষর থাকবে না। আমরা মনে করি যে আমাদের এই তরুণদের আরেকটা বড় আন্দোলনে আগামীর বাংলাদেশে নামতে হবে। সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন, সকল প্রকার অপকর্মের বিরুদ্ধে আন্দোলন। সময়ের প্রয়োজনে আমাদেরকে আবার সেই আন্দোলনে নামতে হবে এবং দুইটা গুরুত্বপূর্ণ সেক্টর, একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য সেক্টর হচ্ছে একটা দুর্নীতির তীর্থভূমি। এটা শুধু বর্তমান নয়, অতীত থেকে এটা হয়ে এসেছে। আমাদের এই স্বাস্থ্য সেক্টর নিয়ে আরেকটা এই দুর্নীতিমুক্ত স্বাস্থ্য সেক্টর এবং জনগণের সেবামূলক স্বাস্থ্য সেক্টরের জন্য আমাদের আরেকটা হয়তো আন্দোলনে নামতে হতে পারে। এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিমুক্ত দেখতে চাই। স্পেশালি আপনারা দেখবেন যে স্কুলগুলোতে এখন বিভিন্ন ছাত্র সংগঠন কমিটি দেওয়া শুরু করেছে। কিন্তু এবার আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টাকে আমরা ধন্যবাদ দিতে চাই, বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে পড়াশোনার কি অবস্থা এটার আসল চিত্র উনি তুলে ধরেছেন। এতদিন ধরে শিক্ষা সেক্টরে রেজাল্ট দেওয়ার নামে লেভেল দেয়া হতো, এটা দিয়ে বিভিন্ন মহলকে সন্তুষ্ট করা হতো। কোনো একজন বোর্ডের চেয়ারম্যান যদি এমন হতো তার বোর্ডের রেজাল্ট ধরেন 80%-এর নিচে পাশ করেছে, স্বয়ং গণভবন থেকে তার কাছে কল যেত এবং পরের বার তিনি এই চিন্তা করত যে তার বোর্ডে কেউ লিখুক আর না লিখুক কাউকে ফেল করানো যাবে না। তো এভাবেই শিক্ষা ব্যবস্থাটা বাংলাদেশের নষ্ট হয়ে গিয়েছিল। আমরা চাই যে আমরা সামগ্রিকভাবে এনসিপি আমরা এই লড়াইটা করব, স্বাস্থ্য এবং শিক্ষা সেক্টরটাকে সামনে রেখে বাকি সকল সেক্টরকে সমতার ভিত্তিতে প্রায়োরিটি দিয়ে আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাব। আমরা বিশ্বাস করি তরুণরাই 24-এর মতো নবীনদের এবং প্রবীণদের সমন্বয়ে, প্রবীণদের পরামর্শে, তরুণদের নেতৃত্বে আবার আগামীর বাংলাদেশ পুনর্গঠনের অগ্রযাত্রা
এনসিপির নেতৃত্বে অব্যাহত থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমরা সবাই অনেক বেশি আশাবাদী ছিলাম এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। নির্বাচনের সাথে সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি হচ্ছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন একটা বিষয়ে এনসিপিকে তার প্রতীক মার্কা শাপলা দেওয়ার বিষয়ে যে পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হচ্ছে, আমরা এই নির্বাচন কমিশনের উপরে আমাদের ওই আস্থাটুকু এখন রাখতে পারছি না। আমরা খুব করে চাই একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশন তার স্বাতন্ত্র্য বজায় রাখুক, মেরুদণ্ডটা সোজা রাখুক। কিন্তু আমরা দেখছি কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও বাংলাদেশের এই নিয়ে আইন পড়ান, আইন লিখেন, আইন প্রণেতা, আইন বুঝেন, আইন নিয়ে মতামত দেন এমন কোনো বিশেষজ্ঞ নাই যাদের সাথে আমরা কথা বলি না। প্রত্যেকেই বলেছেন নির্বাচন কমিশন যদি চান শাপলা এনসিপিকে প্রতীক হিসেবে দিতে কোনো বাধা নেই। কিন্তু তারপরও যখন আমাদের সাথে এই স্বেচ্ছাচারিতা আচরণ করা হচ্ছে, আমরা মনে করি নির্বাচন কমিশন তার স্বকীয়তা ধরে রাখার মতো গার্ডস শো করতে পারতেছে না, কারো না কারো দ্বারা প্রভাবিত হচ্ছে। এই নির্বাচন কমিশন যদি এই আচরণ এখনই করে, আমরা নির্দ্বিধায় বলতে পারি আগামী নির্বাচনে এই নির্বাচনের উপরে, এই নির্বাচন কমিশনের উপরে এনসিপি কখনোই আস্থা রাখবে না। জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়ক, জুলাই অভ্যুত্থানের মহানায়ক, এক দফার ঘোষক নাহিদ ইসলাম বলছে, তিনি বলছেন যে পিআরের এই বিষয়টাকে সামনে রেখে জামায়াতে ইসলাম তাদের জায়গা থেকে এত বড় একটা আন্দোলনের ডাক দিলেন, অ্যালায়েন্স করলেন, মাঠে নামলেন, অথচ সেই পিআরের ওই বিষয় জুলাই সনদে কোনো কিছু লেখা নাই, জুলাই সনদেরই নিশ্চয়তা নাই, আইনগত কোনো ভিত্তি নাই, সেটাতে স্বাক্ষর করে চলে আসলেন। তো এটা তো জামাতের এত শক্তিশালী অবস্থানের সাথে আরও শক্তিশালী দ্বিচারিতা, এটা তো তাদের কাছে কখনো প্রত্যাশিত ছিল না। সো আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর কাছে, যাদের কাছে মানুষ অনেক আশা করে, তাদের কাছে এমন কথাটাই প্রত্যাশা করি যেটার উপরে তারা অটল থাকতে পারবেন। আমরা আশা করি তাহলে আগামীর বাংলাদেশ পুনর্গঠনে সকল রাজনৈতিক দলের উপরে বাংলাদেশের মানুষের আস্থাটা থাকবে। আগামী নির্বাচন কিভাবে, কখন, কতটুকু গ্রহণযোগ্যভাবে হবে, নির্বাচন কমিশন যদি মনে করে তার নির্ধারণ করবে, এটা ভুল। এটা নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ। তারা যদি মনে করে এই স্বেচ্ছাচারিতা করে তারা একটার পর একটা পার পেয়ে যাবে বা ওই জায়গায় থাকবে, এটা হবে না। এই মানুষ এখনও জুলাই অভ্যুত্থানের এই কথাটা শুনলে তাদের শরীর শিউরে ওঠে। এই মানুষের সামনে কেউ আবার নতুন করে স্বেচ্ছাচারিতা করবে, এটা হবে না। আমরা মনে করছি যদি জুলাই সনদের আইনগত ভিত্তিটা দেয়া হয়, বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়া যায়, বিচারিক প্রক্রিয়াগুলো সুস্পষ্টভাবে দৃশ্যমান হয় এবং চলতে থাকে, পাশাপাশি নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে ফেব্রুয়ারির মধ্যে সমান্তরালভাবে এই কাজগুলো এগিয়ে নিতে পারে, তাহলে হবে, সমস্যা নেই। কিন্তু যদি মনে করে যে যার মন মর্জি মতো কাজ করে যখন যেটা ইচ্ছা করে দিবে, সনদেরও খবর নাই, বিচারেরও খবর নাই, সংস্কারেরও খবর নাই, তাহলে তারা যে অলীক স্বপ্নগুলো দেখছে এগুলো শুধু স্বপ্নই থেকে যাবে, বাস্তব হবে না।